আজকে হলো পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী, তাদের জীবনী নিয়ে আলোচনা করছি। আজকে হলো পর্ব 12 এবং আজকে যার কথা বলবো তিনি হচ্ছেন স্টিফেন হকিং, যার জন্ম হচ্ছে 1942 সালে এবং 2018 সালে মৃত্যুবরণ করেন। তার মূল অবদান কৃষ্ণ গহ্বর বিকিরণ তত্ত্ব, অর্থাৎ ব্ল্যাক হোল রেডিয়েশন নিয়ে মেইনলি গবেষণা করেছেন এবং ইউনিভার্সের তত্ত্ব, ব্রিফ হিস্ট্রি অফ টাইম আর দ্য ইউনিভার্স ইন এ নাটশেল, এই দুটি গ্রন্থ নিয়ে বিখ্যাত হন। মহাজগতের তত্ত্ব নিয়ে গবেষণা করেছিলেন এবং ওনার অন্যান্য বেশ কিছু বিজ্ঞানীকে ইনফ্লুয়েন্স করেছেন। একটি প্রজন্মের বিজ্ঞানী ওনার দ্বারা ইনফ্লুয়েন্সড বা অনুপ্রাণিত হয়েছেন আধুনিক যুগে। ওনাকে আধুনিক যুগের আইনস্টাইনের সাথে তুলনা করা হয়। শুরু থেকেই উনি আইনস্টাইনের সমকক্ষ বলে অনেকেই মন্তব্য করেছিলেন। তো হকিং, তার জন্ম হয়েছিল অক্সফোর্ডে। তার বাবা হচ্ছে একজন ডাক্তার, অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের, এবং ওনার বাবার ইচ্ছা ছিল হকিংও ডাক্তার হবেন অক্সফোর্ডে, কিন্তু উনি গণিত এবং পদার্থবিজ্ঞানে পড়ালেখা শুরু করেন। তো উনি একজন ইংরেজ তাত্ত্বিক পদার্থবিদ, মহাজাগতিক বিজ্ঞান, এবং উনি বেশ কিছু বিখ্যাত বইয়ের লেখক, যিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে তাত্ত্বিক মহাজাগতিক কেন্দ্রের গবেষণার পরিচালক ছিলেন কেমব্রিজে। অক্সফোর্ডে লেখাপড়া করেছেন, ওখান থেকে পিএইচডি সম্পন্ন করেছেন। তো ওনার জীবনে ওনার বিয়ে হয় দুবার উনি বিয়ে করেন। প্রথমে জেন উইল্ড নামে একজনকে বিয়ে করেন 1965 সালে। সেন্ট অ্যালবানে তাদের বিয়ে হয়, 3টি সন্তান হয়েছে। রবার্ট, লুসি এবং টিমোথি নামে 3টি সন্তান আছে হকিং এর। 1979 থেকে 2009 সালের মধ্যে তিনি কেমব্রিজ গণিতের অধ্যাপক ছিলেন, বিশ্বের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ একটি একাডেমি এই পদটিকে ধরা হয় এবং ব্যাপকভাবে এটি একটি সম্মানিত পজিশনে উনি চাকরি করেছেন 2009 পর্যন্ত। স্কুলে আইনস্টাইন নামে পরিচিত ছিল, স্কুলে অনেকেই তাকে আইনস্টাইন বলেই ডাকতো, কিন্তু প্রাথমিকভাবে তিনি এতটা সফল হননি লেখাপড়ায় যতটা অক্সফোর্ডে হয়েছেন। অক্সফোর্ডে গিয়ে উনি পিএইচডি এবং তার স্নাতক, মাস্টার সবই অক্সফোর্ড থেকে হয়। সময়ের সাথে তিনি বৈজ্ঞানিক বিষয়গুলির প্রতি যথেষ্ট আগ্রহ দেখাতে শুরু করেন। বিশ্ববিদ্যালয়ে গণিত অধ্যয়নের সিদ্ধান্ত নেন। হকিং এর বাবা তাকে চিকিৎসাবিদ্যায় পরামর্শ দিয়েছিলেন, কারণ ওই সময় গণিত পদার্থ বিজ্ঞানে অতটা চাকরির বা অর্থ আপনার উপার্জনের সুযোগ ছিল না। তো ওনাকে চিকিৎসাবিদ্যায় পড়ালেখা করতে বলেছিলেন ওনার বাবা, কারণ ওনার বাবা একজন চিকিৎসক ছিলেন। কিন্তু উনি গণিত এবং পদার্থবিদ্যা স্নাতক এবং স্নাতকোত্তর শেষ করেন এবং অক্সফোর্ডের ইউনিভার্সিটিতে কলেজে পড়ালেখা উনি পিএইচডিও শেষ করেন। হকিং পদার্থ এবং রসায়ন অধ্যয়ন করার সিদ্ধান্ত নেন 1959 সালের মার্চে। পরীক্ষা দেওয়ার পর উনি বৃত্তি পেয়ে যান। ওই 59 সালেই পরীক্ষা দিয়ে 17 বছর বয়সে উনি অক্সফোর্ডে বৃত্তি পেয়ে যান, ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডে। আর ওনার শুরু হয়ে যায় অক্সফোর্ডের লেখাপড়া। এরপর তিনি ট্রিনিটি বিশ্ববিদ্যালয়ে কেমব্রিজে 66 সালে পিএইচডি শেষ করেন, 62 সালে। ওনার সাবজেক্ট ছিল অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স এবং থিওরিটিক্যাল ফিজিক্স এবং রিলেটিভ কসমোলজি। উনি আইনস্টাইনের সাবজেক্টগুলি নিয়েই পড়ালেখা করছিলেন। তো পিএইচডি শেষ করার পর উনি শিক্ষকতায় যোগ দেন।
1963 সালে 21 বছর বয়সে হকিং ওয়াজ ডায়াগনোসড উইথ অ্যান আর্লি অনসেট। তো 1963 সালে ওনার একটি রোগ ধরা পড়ে, যেটি ওনাকে প্যারালাইজ করে, ধীরে ধীরে ওনার শরীরটি প্যারালাইজ হতে থাকে। একটি নিউরোলজিক্যাল ডিজিজ ওনার ধরা পড়ে, যাতে উনি প্যারালাইজ হয়ে হুইল চেয়ারে, যে হকিংকে আমরা দেখেছি আধুনিক যুগে, এটা হয় 63 সালের পর। 21 বছর বয়স থেকে উনি প্যারালাইজ হতে থাকে। এবং ওনার মেইন যে কাজগুলি চলছিল, প্রপার্টিজ অফ এক্সপ্যান্ডিং ইউনিভার্সেস, এই থিওরি নিয়ে উনি কাজ করছিলেন ওই সময়। এটার এই থিওরিতে ওনার বিভিন্ন জায়গায় লেকচার আছে, ইউনিভার্স কিভাবে শুরু, কিভাবে এক্সপ্যান্ড করে। এরপর ব্ল্যাক হোল নিয়ে ওনার অনেকগুলি কাজ আছে, বিশেষ করে হকিং রেডিয়েশন। উনি আরেকজন বিখ্যাত বিজ্ঞানী যিনি পরবর্তীতে নোবেল পুরস্কার পেয়েছিলেন, রজার পেনরোজ। 2020 সালে রজার পেনরোজ কোয়ান্টাম গ্র্যাভিটি, ব্ল্যাক হোল, জেনারেল রিলেটিভিটি এগুলি নিয়ে কাজ করে, এগুলির সাথে হকিং এর সাথে কাজ করে উনি 2020 সালে নোবেল পেয়েছিলেন ব্ল্যাক হোলের উপরে গবেষণা করে। তো রজার পেনরোজের সাথে উনি অনেকগুলি বই লিখেছেন এবং একসাথে কাজও করেছেন আমাদের সিঙ্গুলারিটি এবং এই মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হলো, কিভাবে এক্সপ্যান্ড করে, রেডিয়েশন এবং হকিং রেডিয়েশন, যেটা ব্ল্যাক হোলের রেডিয়েশন, এগুলি নিয়ে কাজ করে উনি কাজ করেছিলেন হচ্ছে যে পেনরোজের সাথে। আরো অনেক বিজ্ঞানী ওনার সাথে কাজ করেছেন, সেটা তালিকা আমি একটু পরে দিব। তো হকিং রেডিয়েশন মানে ওনার যে তালিকা আছে, কি কি ক্ষেত্রে অবদান রেখেছেন, তো এখানে ওনার হকিং রেডিয়েশন, এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম, পেনরোজ হকিং থিওরেম, যে পেনরোজের সাথে কাজ করেছেন, পেনরোজ হকিং থিওরেম। এরপর ব্ল্যাক হোল ইনফরমেশন প্যারাডক্স, মাইক্রো ব্ল্যাক হোল, প্রিমোডিয়াল ব্ল্যাক হোলস। এরপর ক্রোনোলজি, প্রোটেক্টিভ কনজেকচারস, সফটওয়্যার নো হেয়ার থিওরেম। এরপরে হচ্ছে যে বেকেনস্টেইন হকিং ফর্মুলা। এরপরে হকিং এনার্জি, হকিং পেজ ফেস ট্রানজিশন, গিবন্স হকিং এফেক্ট, গিবন্স হকিং স্পেস, গিবন্স হকিং ইয়র্ক বাউন্ডারি টার্ম, হার্টল হকিং স্টেট, থ্রোন হকিং প্রিস্কিল বেট। এরকম বিভিন্ন পেপার, এই পেপারগুলি পাবলিশড হয়। হকিং মারা যায় 2018 সালে, কেমব্রিজে মারা যান 14 মার্চ। ওনার বয়স যখন ছিল 76 বছর, এই সময় হকিং এ মৃত্যু হয়। তো ওনার জীবনে উনি খুব অল্প বয়সে অনেক অর্জন করেছিলেন এবং খুব অল্প বয়সে পিএইচডিও শেষ করেছিলেন, কিন্তু ওনার এই রোগের কারণে ওনার জীবন কিন্তু উনি হুইল চেয়ারেই কাটাতে হয় বেশিরভাগ সময়। আমার কাছে একটা ডকুমেন্টারি আছে একটি, তো আপনারা এই হকিং এর ডকুমেন্টারি এটা দেখলে পরে ওনার জীবন, এটা মোটামুটি 1.5 ঘন্টার একটি ডকুমেন্ট, আমি কিছুটা এখন প্লে করব, আপনারা বাকিটা দেখে নেবেন নিজেরা। তো 10-15 মিনিট দেখুন হকিং এর জীবনটা কেমন ছিল লাস্টে, বা আপনারা হকিং এর এই যে ডকুমেন্টারি, তার জীবন সম্পর্কে আপনারা জানতে পারবেন। তো আপনারা নিজেরা দেখে নেবেন এটি। এই সিরিজে আমি চাচ্ছিলাম যে হকিংকে দিয়ে শেষ করব, কিন্তু বেশ কিছু বিজ্ঞানী এখনো আমার মনে হয় বাদ রয়ে গেছে, যেমন লুই পাস্টার 1800 সালের আপনার বিজ্ঞানী, এনার কথা আগে বলা উচিত ছিল। এরপর বাকি আছে রিচার্ড ফাইনম্যান, ম্যাক্স প্ল্যাঙ্কের কথা বলতে হবে। এরপর নিলস বোর, যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন 1922 সালে। তো এই বিজ্ঞানীদের কথা না বললেই নয়, ম্যাক্স প্ল্যাঙ্কও নোবেল পেয়েছেন। রিচার্ড ফাইনম্যান, ইনি কোয়ান্টাম থিওরিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। লুই পাস্টার, তিনি এই রোগ জীবাণু অর্থাৎ জার্ম থিওরিতে অতুলনীয়, মানে বিশাল বড় 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 অবদান এনাদের আছে। মানে আমরা জার্ম থিওরি
এগুলি জানতামই না এই বিজ্ঞানীরা না থাকলে। তো আহ, এই বিজ্ঞানীদের কিছু আমরা পরবর্তীতে এই কথাগুলি বলবো, এদেরকে নিয়ে পর্ব করব। তো আজকে হকিংকে নিয়ে কথা বললাম। আশা করছি আপনারা কিছুটা জানতে পেরেছেন বিজ্ঞানী সম্পর্কে।